হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি মেট ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো রয়েছো এবং তোমাদের পড়াশুনো খুব ভালো চলছে। তো তোমাদের জন্য আজকের একটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে চলে এলাম। অ্যালকোহল ও ফেনল সমূহ থেকে কিছু প্রশ্ন উত্তর বা কোয়েশ্চেন প্যাটার্নও বলতে পারো, তোমাদের এক্সামে কিভাবে কোয়েশ্চেন আসবে তার কিছু নমুনা তোমাদের সামনে তুলে ধরলাম এবং তা আমি আলোচনাও করে দেব। ক্লিয়ার? তাহলে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো। শুরু করা যাক। এস্টারিফিকেশন বিক্রিয়ায় অ্যালকোহলের সক্রিয়তার সঠিক ক্রম। প্রথমে এস্টারিফিকেশন বিক্রিয়া বললে কোন বিক্রিয়া সেটা আমাদের জানতে হবে। এস্টারিফিকেশন বিক্রিয়া বললে এস্টার তৈরি হওয়ার বিক্রিয়া। এস্টারিফিকেশন বিক্রিয়া প্রধানত হয়ে থাকে অ্যাসিড এবং অ্যালকোহলের মধ্যে ক্লিয়ার? তাহলে অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার উৎপন্ন হওয়ার নামই হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া। তবে এই বিক্রিয়ায় অ্যালকোহলের সক্রিয়তার ক্রম কেমন হবে সেটা জানার আগে আমাদের জানতে হবে এই বিক্রিয়ায় অ্যালকোহল কোন ভূমিকা পালন করে থাকে। এই বিক্রিয়ায় অ্যালকোহল নিউক্লিওফাইল হিসেবে আচরণ করে থাকে, অর্থাৎ এই লোন পেয়ার কাজে লাগাবে কখন? যখন অ্যাসিড প্রোটোনেটেড হয়ে যাবে তখন কার্বন সেন্টারে অ্যাটাক করার জন্য আমরা অ্যালকোহলকে নিউক্লিওফাইল হিসেবে ব্যবহৃত হতে দেখব। ক্লিয়ার? তাহলে এই যে নিউক্লিওফাইল আমরা জানি আকার যত বেশি হবে তার সক্রিয়তা হ্রাস পাবে। কিসের? নিউক্লিওফাইল আকার যত বেশি হবে তার সক্রিয়তা হ্রাস পাবে। তাহলে নিউক্লিওফাইলের আকার সক্রিয়তার সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এবার দেখো এখানে কোথায় অ্যালকোহলের আকার বৃদ্ধি পাচ্ছে। নর্মাল আমরা জানি 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি। দেখো এটা কি হবে? পরমাণুর অ্যালকোহলের আকারের দিক থেকে যদি আমরা দেখি 3 ডিগ্রি অ্যালকোহলের আকার সব থেকে বেশি হয়, তারপর 2 ডিগ্রি হয়, তারপর 1 ডিগ্রি হয়। তো তাই আমরা দেখব তাহলে এটা সব থেকে, এই যে 3 ডিগ্রি এর সব থেকে কম, তারপর 2 ডিগ্রি, তারপর এটা প্রাইমারি, এটা মিথানল। তাহলে আকার হবে এটা। ক্লিয়ার? এবার আসি নেক্সট স্লাইড। নিচের বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থগুলি শনাক্ত করো। কিভাবে আমরা শনাক্ত করব? ফেনল, আর এটা কি? এটা নাম তোমরা জানো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এইভাবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের গঠন আমরা প্রকাশ করতে পারি। এবং তার সঙ্গে রয়েছে কে? ফেনল। তো এইটা হলো ফেনলের গঠন। এখানে কাপলিং বিক্রিয়া ঘটে থাকে এবং HCl নির্গত হয়। তার পরিবর্তে কি যৌগ পাওয়া যাবে? এখানে N বন্ড N, বেনজিন OH। এর নাম কি হবে? দেখো এখানে OH প্যারা পজিশনে উপস্থিত রয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারি প্যারা হাইড্রক্সি। OH যেহেতু হাইড্রক্সি তাই বলতে পারি প্যারা হাইড্রক্সি। আর এটা কি অংশ? এটা হলো অ্যাজো বেনজিন, প্যারা হাইড্রক্সি অ্যাজো বেনজিন। ক্লিয়ার? তাহলে আমরা প্রোডাক্ট পেয়ে গেলাম। এই বিক্রিয়াটি আবার আমরা যখন বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড পড়ব সেখানেও পড়ে থাকব। ঠিক আছে? তো এবার আসি নেক্সট কোয়েশ্চেন। এখানে ফেনল NaOH CH Cl3, এটি একটি ইম্পর্টেন্ট রিয়াকশান, ভেরি ইম্পর্টেন্ট, মার্ক করে দিলাম। তবে তোমাদের এখান থেকে কোয়েশ্চেন একটা দিলাম আমি, এই যে রিয়াকশান, এই রিয়াকশানের নাম কি হবে? নেম অফ দ্য রিয়াকশান কি হবে?
এটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ফেনলের সঙ্গে NaOH CH Cl3H3O+ দিলে কি তৈরি হবে? আমি শুধুমাত্র প্রোডাক্ট লিখব, এখানে ONA এবং CHO, তারপর যদি H3O+ দেওয়া হয় তৈরি হবে OH, অর্থাৎ অর্থোহাইড্রক্সি বেঞ্জালডিহাইড বা স্যালিসালডিহাইডও আমরা বলতে পারি, স্যালিসালডিহাইডও বলতে পারি। ক্লিয়ার? তাহলে দেখলাম অর্থোহাইড্রক্সি বেঞ্জালডিহাইড বা স্যালিসালডিহাইড, এর নাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এইবার এখান থেকে আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হলো, এই যে CHCl3 এর নাম কি? এর নাম জানো ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম। তবে কোয়েশ্চেন এটা নয়, কোয়েশ্চেন হলো আমরা জানি বেনজিন বলয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। তাহলে এখানে ইলেকট্রোফাইল হিসেবে কি ব্যবহৃত হয়ে থাকে? CHCl3 এখান থেকে হাইড্রোজেন রিমুভ হয়ে গিয়ে ডাইক্লোরোকার্বিন, এর নাম ডাইক্লোরোকার্বিন। এই ডাইক্লোরোকার্বিন, এটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, ডাইক্লোরোকার্বিন এই বিক্রিয়ায় ইলেকট্রোফাইল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ক্লিয়ার? এখান থেকে আরও একটা কোয়েশ্চেন, মডিফাইড অফ ড্যাশ রিয়াকশন। নাম আমি বলবো না, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি এখানে আমরা NaOH এবং কন্ডিশন সবই একই, কেবলমাত্র ক্লোরোফর্মের পরিবর্তে কার্বন টেট্রাক্লোরাইড ব্যবহার করে থাকি, তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে সেটাও আমরা বলে দিচ্ছি। এই দুটো বিক্রিয়ার মধ্যে একটু সামান্য রিয়েজেন্ট পরিবর্তিত হয়ে গেলে প্রোডাক্টও সম্পূর্ণ পাল্টে যায়। এর নাম অর্থোহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড অথবা অর্থোহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিড, অথবা কি বলতে পারি স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। ক্লিয়ার হয়েছে? তাহলে তোমাদের জন্য HW নেম রিয়াকশন এটা কি বলতে হবে। তাহলে এখানে একটা ঘোষণা করি যে যদি কারো নেম রিয়াকশন প্রয়োজন হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলেই শর্টস হিসেবে নেম রিয়াকশানগুলো আপলোড করা রয়েছে, তোমরা প্রত্যেকটা নেম রিয়াকশান আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। ক্লিয়ার? এবার আসি নেক্সট স্লাইডে। প্রদত্ত কোনটি তীব্র অম্লধর্মী? এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, VVI, এটা স্টার লাগিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন। অম্লধর্মী এখান থেকে খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, প্রথমে আমি বলবো যে অম্ল বা অ্যাসিড কাদের বলা হবে? তাদেরই অ্যাসিড বলা হবে যারা সহজে H+ আয়ন দান করতে পারে। এই যে OH বন্ড, আমি এটা ফিনাইল PH লিখে দিলাম, এই OH বন্ডের H ব্রেক করে যে যত সহজে H+ আয়ন দিতে পারবে সে তত বেশি আম্লিক হবে। তো এটা আমরা আম্লিকতার ক্রম কিভাবে নির্ণয় করা হয় একটু আলোচনা করে দেব। তো এখানে যে চারটে অপশান দেওয়া আছে, চারটে হলো প্রতিস্থাপিত ফেনল, মানে প্রত্যেকটি ফেনলের একটি করে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে NO2 গ্রুপের দ্বারা। কেমন? এইবার আমাদের বলতে হবে এই যে নাইট্রোফেনলের যে আইসোমার অর্থ মেটা প্যারা, এটা কি মেটা নাইট্রোফেনল, এটা অর্থ নাইট্রোফেনল, এটা প্যারা নাইট্রোফেনল। এই যে অর্থ মেটা প্যারা নাইট্রোফেনল তিনটি যে আইসোটোপ এবং তার সঙ্গে প্যারেন্ট যে ফেনল, এই চারটি কম্পাউন্ডের মধ্যে আমরা অ্যাসিডিটি বা আম্লিকতার ক্রম তুলনা করব। তবে আম্লিকতার ক্রম তুলনা করার আগে বললাম অ্যাসিড তাদেরই বলা হবে যে সহজে
OH বন্ড ভেঙে সেখানে H+ আয়ন দান করতে পারবে। তাহলে এই যে চারটি যৌগ, এখানে কে তুলনামূলকভাবে আগে H+ আয়ন দান করতে পারবে সেটা আমাদের বলে দিতে হবে। আর যদি বলতে পারি তাহলেই আমরা অ্যান্সার সঠিক হবে, যে তীব্র আম্লিক কে হবে সহজেই আমরা সেটা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এবার এক্সপ্লেনে আসি। তো এক্সপ্লেন যখন করব, বলে রাখি যে NO2 গ্রুপ এর কি কি এফেক্ট বর্তমান, মানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করার কোনো এফেক্ট নাকি ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করার কোনো এফেক্ট। এখানে এই যে NO2 গ্রুপের -I প্রভাব আছে এবং তার সঙ্গে -R প্রভাব আছে। এদের কাজ কি? ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে দেওয়া, ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে দেওয়া, এদের কাজ হলো ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে দেওয়া। তাহলে দেখো, ফেনলের সঙ্গে কোনো ইলেকট্রন ঘনত্ব হ্রাসকারী গ্রুপ যুক্ত নেই, তাই আমরা বলতে পারি ফেনলের আম্লিকতা এই বাকি তিনটি যৌগের থেকে অনেক কম। ক্লিয়ার? এইবার আমরা এই তিনটি যৌগের মধ্যে তুলনা করব যে কার আম্লিকতা বেশি কার কম। তো -I এবং -R প্রভাব সম্বন্ধে একটু বলে দিই। -I এফেক্ট কিসের উপর নির্ভর করে? ডিস্টেন্স বা দূরত্ব। দূরত্বের সঙ্গে -I এফেক্ট ইনভার্সলি প্রপোর্শন, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। দূরত্ব যত বেশি হয় -I এফেক্ট বা ইলেকট্রন ঘনত্ব হ্রাস করার যে প্রভাব সেটি কমতে থাকে। তাহলে সেই যদি আমরা হিসেব দেখব এখানে এখানে এখানে, তাহলে সব থেকে দূরে কোথায় আছে? এখানে। তাহলে এখানে সব থেকে কম -I প্রভাব, সব থেকে কম এখানে, তারপর আর এখানে -I প্রভাব সব থেকে বেশি, -I বেশি। তারপর আসি -R প্রভাব। -R প্রভাব যদি দেখা হয়, -R প্রভাব কোথায় কার্যকরী হয়? শুধুমাত্র অর্থ এবং প্যারা পজিশনে, অর্থ এবং প্যারা পজিশনে বা প্যারা অবস্থানে -R এফেক্ট কার্যকরী হয়ে থাকে। তাহলে মেটা পজিশনে -R প্রভাব নেই, তাহলে এখানে শুধু -I প্রভাব, আর এখানে -I তার সঙ্গে -R, -I, -R। ক্লিয়ার? এবার যদি তোমরা বলো কেন, সেটা আমি অন্য ভিডিওতে আলোচনা করে দেব যে কেন -R প্রভাব মেটা পজিশনে কার্যকরী হয় না, সেটা তোমরা কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই অন্য কোনো ভিডিওতে আলোচনা করে দেব। তাহলে অর্থ এবং প্যারা পজিশনে -I প্রভাব এবং -R প্রভাব কার্যকরী, কিন্তু মেটা অবস্থানে কেবলমাত্র -I প্রভাব বর্তমান। এখানে আমাদের মনে রাখতে হবে, যদি ইন্ডাকটিভ এফেক্ট এবং রেজোনেন্স এফেক্টের আমরা ক্রম দেখি বা প্রভাব বিস্তার দেখি, তাহলে দেখব -I এফেক্টের থেকে অনেক বেশি সক্রিয় হলো -R প্রভাব। মানে যেখানে -R এবং -I এই দুটি প্রভাব একসাথে কার্যকরী হয়, সেখানে সর্বদাই -R এফেক্টের প্রভাব -I এর থেকে অনেক বেশি হয়ে থাকে। তাহলে এবার আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রন ঘনত্ব হ্রাসকারী যে দুটি প্রভাব -I এবং -R, সেটি ক্রম দেখলাম যে -R এর প্রভাব -I এর থেকে বেশি, আর সেই দুটি এই দুটো যৌগের ক্ষেত্রে C এবং D এর ক্ষেত্রে প্রযোজ্য, B এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করার ক্ষেত্রে কি হবে? NO2 শুধুমাত্র যখন মেটা অবস্থানে অবস্থান করে, তখন -I প্রভাবের দ্বারা ইলেকট্রন ঘনত্ব হ্রাস করার চেষ্টা করে। তাহলে এবার আমরা জানলাম যে তুলনামূলকভাবে এই দুটোর তুলনায় এর আম্লিকতা কিছুটা হলেও কম হবে, কারণ এখানে দুটো প্রভাব কার্যকরী। এইবার আসি অর্থ নাইট্রোফেনল এবং প্যারা নাইট্রোফেনলের মধ্যে তুলনা। তো -I -R উভয় ক্ষেত্রেই প্রযোজ্য এবং -I প্রভাব দূরত্বের উপর নির্ভরশীল।
তাহলে এখানে সব থেকে কাছে আছে, এখানে সব থেকে দূরে আছে, তাহলে এখানে মাইনাস আই প্রভাব কম, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব হ্রাস করার যে প্রভাব সেটা অপশান সি এর ক্ষেত্রে অনেক বেশি লক্ষ্য করা যাবে অপশান ডি এর থেকে। তাহলে যেখানে বেশি ইলেকট্রন ঘনত্ব হ্রাস হয়ে যাবে তার আম্লিকতা তুলনামূলকভাবে বেশি হবে। তাহলে আমরা বলতে পারি যদি আম্লিকতার ক্রম হয় সি এর বেশি হবে কার তুলনায়, ডি এর থেকে। ক্লিয়ার? তোমরা যারা এই অপশান করে দিয়ে আসবে সেই অপশান সম্পূর্ণ ভুল হয়ে যাবে, আর সেই ভুল করানোর জন্য দায়ী থাকবে হাইড্রোজেন বন্ডিং। এখানে হাইড্রোজেন বন্ডিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হাইড্রোজেন বন্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখানে এই যে OH অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে আমরা দেখব হাইড্রোজেন বন্ড কি ধরনের হাইড্রোজেন বন্ড, এখানে অন্তঃআণবিক বা ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড কার্যকরী হয়ে থাকে। এখানে হাইড্রোজেন বন্ড কার্যকরী হয়ে থাকে। কি হাইড্রোজেন বন্ড? ইন্ট্রামলিকিউলার বা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, ইন্ট্রামলিকিউলার বা অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। তার ফলে এই যে হাইড্রোজেন সেটি হাইড্রোজেন বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, তাই অর্থোনাইট্রোফেনলের এই হাইড্রোজেন সহজে বাইরে বেরিয়ে আসবে না, অর্থাৎ এই যৌগটি সহজে H+ আয়ন দিতে পারবে না। ক্লিয়ার? যদিও এখানে মাইনাস আই প্রভাব অনেক বেশি কার তুলনায়, প্যারা অবস্থানের তুলনায়, তবুও হাইড্রোজেন বন্ডিং এর জন্য এই হাইড্রোজেন সহজে রিলিজ হতে পারবে না বা বেরিয়ে আসতে পারবে না। তাই সঠিক ক্রম হবে কি? সঠিক ক্রম হবে আম্লিকতার ডি, মানে প্যারা নাইট্রোফেনল গ্রেটার দেন সি, মানে প্যারা নাইট্রোফেনলের আম্লিকতা, প্যারা নাইট্রোফেনল আম্লিকতা কার থেকে বেশি? অর্থোনাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল। ক্লিয়ার হয়েছে আশা করি? তাহলে সর্বাধিক আম্লিক কোনটা? অপশান ডি হবে কারেক্ট। এটা খুব ইম্পর্টেন্ট, স্টার লাগিয়ে রাখবে। এবার আসি কোয়েশ্চেন নাম্বার 4। এখানে ফেনল NaOH CO2, এই বিক্রিয়ার নাম কি তোমরা সবাই জানো? কোলবে স্মিট, কোলবে স্মিট। আর আগের বিক্রিয়া কি ছিল? এটা ছিল রাইমার টিমেন বিক্রিয়া। এবার আসি কোলবে স্মিট বিক্রিয়া কি প্রোডাক্ট তৈরি হবে? এখানে H3O+ দিলে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হবে। স্যালিসাইলিক অ্যাসিড বা আমরা বলতে পারি অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড। এর নাম আমি আগেই লিখে দিয়েছি, অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড, অর্থো হাইড্রক্সি বেঞ্জয়িক অ্যাসিড। ক্লিয়ার? তো তার সঙ্গে যদি জিঙ্ক ডাস্ট দেওয়া হয়, এই জিঙ্ক ডাস্টের কাজ হলো ফেনলের OH গ্রুপকে অপসারণ করে দেওয়া। তাহলে এখানে কি প্রোডাক্ট তৈরি হবে? OH গ্রুপ যদি অপসারিত হয়ে যায় তাহলে বেঞ্জয়িক অ্যাসিড তৈরি হবে। ক্লিয়ার? তারপর POCl3 C6H5 যোগ করলে কি হবে? এখানে কি তৈরি হবে? এই C6H5 এ কি হবে? এখানে H রিপ্লেস করে দেবে, অর্থাৎ ফিনাইল স্যালিসাইলেট উৎপন্ন হবে। ফিনাইল স্যালিসাইলেট উৎপন্ন হবে কিভাবে? এখান থেকে OH, এটা এক ধরনের এস্টারিফিকেশন বিক্রিয়া। তাহলে প্রোডাক্ট কি হবে? ফিনাইল স্যালিসাইলেট। এখানে থাকবে OH, অ্যাসিড এবং অ্যালকোহল মিলে এস্টারিফিকেশন বিক্রিয়া, অর্থাৎ এস্টার তৈরি হবে। তাহলে C ডাবল বন্ড O, এখান থেকে CO, এখান থেকে OH, আর এখান থেকে H রিমুভ হয়ে গিয়ে তৈরি হবে এই যৌগ ফিনাইল স্যালিসাইলেট, বা এর আর একটা নাম হচ্ছে স্যালল। ফিনাইল, আমি লিখে দিচ্ছি, ফিনাইল
স্যালিসাইলেট, ফিনাইল স্যালিসাইলেট। ক্লিয়ার? এইবারে এটার নাম কি? অ্যাসিটিক অ্যাসিড অ্যানহাইড্রাইড। কিরম দেখতে? CH3 C ডাবল বন্ড O, C ডাবল বন্ড O, CH3, অ্যাসিটিক অ্যাসিড অ্যানহাইড্রাইড। এইবার অ্যাসিটিক অ্যাসিড অ্যানহাইড্রাইড দেখো, তার মানে কি? এটা অ্যাসিড। এ কার সঙ্গে যুক্ত হবে? এ স্যালিসাইলিক অ্যাসিড বা অর্থোহাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিডের এই যে অ্যালকোহলিক পার্ট তার সঙ্গে যুক্ত হবে। সেই OH, এখান থেকে ওই H কিসের? ও, এইভাবে আমরা লিখব, তাহলে বুঝতে সুবিধা হবে। COOH। ক্লিয়ার? তাহলে এ কি হবে? এখান থেকে আমরা যদি বলি, সরি, এই রকম ভাবে CH3COOH হয়ে বেরিয়ে যাবে, আর CH3CO এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে প্রোডাক্ট কি হবে? এইভাবে বেনজিন, এটা বেঞ্জোইক অ্যাসিড, তারপর ও, ও এর সঙ্গে CO, CH3, তাহলে অ্যাসিটাইল গ্রুপ এখানে যুক্ত হলো। আর এটা অক্সিজেন, এটাকে আমরা কি বলতে পারি? অর্থো বা 2। দেখো, এটা 1 হলে এটা 2, তাহলে 2 অ্যাসিটক্সি, 2 অ্যাসিটক্সি বেঞ্জোইক অ্যাসিড, 2 অ্যাসিটক্সি বেঞ্জোইক অ্যাসিড বা অর্থো অ্যাসিটক্সি বেঞ্জোইক অ্যাসিড। এর আর একটি বিশেষ নাম হলো অ্যাসপিরিন। ঠিক আছে? বা এটার আরো একটা নাম হলো অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। আচ্ছা, বাংলায় লিখছি। আর একটা নাম কি? অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক আছে? অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। এর আর অপর নাম কি? কি নামে এটা চেনা যায়? অ্যাসপিরিন। মাথা যন্ত্রণা হলো, ঘষে নিলাম। ব্যথা হলো, ঘষে নিলাম। ব্যথা বেদনা নাশক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে এটি হলো অপশন ডি। এখানে আমি লিখে দিলাম। অপশন বি কে, সরি, ই কি হবে? ই হবে এখান থেকে COOH প্রতিস্থাপিত হবে এই ব্রোমিনের দ্বারা। OH, এখানে Br, এখানে Br, এখানে Br। এর নাম কি? 2,4,6 ট্রাইব্রোমো বেঞ্জোইক অ্যাসিড। ট্রাইব্রোমো বেঞ্জোইক অ্যাসিড। ক্লিয়ার? তারপর CH2N2XX। দেখো, এর কাজ হলো, এটি একটি ক্ষার। তাহলে ক্ষার স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে যে OH এবং COOH কার সাথে বিক্রিয়া করবে? তাহলে ক্ষার, এদের দুজনের মধ্যে যদি আমরা আম্লিকতা দেখি, কি হবে? এ বেশি আম্লিক, তাহলে অবশ্যই এখানে কার সাথে যুক্ত হবে? যে কার্বক্সিলিক অংশ, অ্যাসিড অংশ, তার সঙ্গে যুক্ত হবে। এই এইচটা অপসারিত হবে, তার পরিবর্তে CH3 যুক্ত হবে, আর এখানে OH। এর নাম কি? এর নাম হলো, এটাও একটি এস্টার, এর নাম হলো এই যে মিথাইল গ্রুপ। এখানে ফিনাইল ছিল বলে ফিনাইল স্যালিসাইলেট, এখানে মিথাইল আছে বলে এর নাম মিথাইল স্যালিসাইলেট। মিথাইল স্যালিসাইলেট, সরি, মিথাইল স্যালিসাইলেট। ক্লিয়ার? মিথাইল স্যালিসাইলেট। বা এর নাম কি? এর নাম হচ্ছে অন্য নাম, যেটা আমরা বাজারে কিনি, অয়েল অফ উইন্টার গ্রিন। অয়েল অফ উইন্টার গ্রিন। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। এবার আসি নেক্সট কোয়েশ্চেন। নিচের কোন অ্যালকোহলটি লুকাসের পরীক্ষায় অতি দ্রুত সাড়া দেয়? লুকাস পরীক্ষা আগে আমাদের জানতে হবে, খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন, যে লুকাস বিকারক কি? লুকাস বিকারক কি? এই কোয়েশ্চেনটাও আমাদের আসে। লুকাস বিকারক কি? অনার্দ্র অ্যানহাইড্রাস
ZnCl2 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মিশ্রণকে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় লুকাস বিকারক। তো এই লুকাস বিকারক অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে? টার্বিডিটি বা ঘোলাটে ভাব উৎপন্ন করে। এই লুকাস বিকারকের অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে যে ঘোলাটে ভাব উৎপন্ন করার যে বিক্রিয়ার গতি, সেটা 3 ডিগ্রির ক্ষেত্রে সব থেকে বেশি হয়, আর 2 ডিগ্রির ক্ষেত্রে বেশি হয়, 1 ডিগ্রির ক্ষেত্রে কম হয়, কারণ বিক্রিয়াটি SN1 মেকানিজমের মাধ্যমে অগ্রসর হয়ে থাকে। ঠিক আছে, কিন্তু এবার আমাদের যেটা জানতে হবে, তাহলে এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা ফেনল, আর এটাও 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি এর ক্ষেত্রে লুকাস বিকারক বিক্রিয়া সাড়া দেয় না বা ঘোলাটে ভাব তৈরি করে না। কিন্তু ব্যতিক্রম কি, এক্সেপশন কি কি 1 ডিগ্রির সাথে বিক্রিয়া করে? বেঞ্জাইল অ্যালকোহল এবং অ্যালাইলিক অ্যালকোহল, CH2 ডাবল বন্ড CH2OH, এটা বেঞ্জাইলিক অ্যালকোহল আর এটা অ্যালাইলিক অ্যালকোহল। আচ্ছা, বাংলায় ইংরেজিতেও লিখে দিচ্ছি, অ্যালাইলিক অ্যালকোহল। বেঞ্জাইলিক অ্যালকোহল এবং অ্যালাইলিক অ্যালকোহল এই দুটি প্রাইমারি অ্যালকোহল হলেও দ্রুত লুকাস বিকারক পরীক্ষায় সাড়া দেয়। তার কারণ কি? এদের রেজোনেন্স স্টেবিলিটি। ঠিক আছে, আর SN1 বিক্রিয়ার মাধ্যমে এই লুকাস বিকারকের পরীক্ষা হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে এখানে সব থেকে বেশি কে হবে বিক্রিয়া সাড়া দেবে? অপশন ডি। চলো নেক্সট কোয়েশ্চেন। কি আছে? ফেনল, তার সঙ্গে Na লিকুইড অ্যামোনিয়া, এটার নাম কি? এটা বার্চ রিডাকশন। এখানে কি হয়? এই রিংগুলো বিপরীত পজিশনে চলে যায়। ঠিক আছে, বার্চের বিজারণ। এখানে খুব ইম্পর্টেন্ট কি হয়, একটি দেখো এখানে ইন আর অল, সেখান থেকে এটা সাথে সাথে কি হবে, এইখানে এই দিকে উঠে যাবে। আচ্ছা, আমি এটা আবার আঁকছি। কিটোইনল টটোমেরিজম, তোমরা কিটোইনল টটোমেরিজম, তার একটি উদাহরণ হলো এটি। দেখো ইন অল, এটা কি হবে? কিটো ফর্মে আসবে। কিভাবে? এইভাবে দেখো, কিটোইনল টটোমেরিজমের একটা উদাহরণ আমরা দেখলাম। এই দেখো কিটোন ফর্ম হয়ে গেল। ক্লিয়ার? এর নাম কি হবে? যদি 1 2 3, তাহলে 3 নম্বরে ডাবল বন্ড আছে, তাহলে 3 সাইক্লোহেক্স ইন অল। দেখো ভাওয়েল আর ই আছে বলে কাট হয়ে যাবে, 3 সাইক্লোহেক্সিন অল। ক্লিয়ার হয়েছে? এবার আসি নেক্সট কোয়েশ্চেন। একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে কিভাবে ইথানল ও মিথানলের মধ্যে পার্থক্য করবে? এই পার্থক্য করো, এটা খুবই পরীক্ষায় আসে, আর এটার জন্য খুব ভালো করে আয়োডোফর্ম বিক্রিয়া মনে রাখবে। তো আমি আয়োডোফর্ম বিক্রিয়া নিয়ে একটি ক্লাস দেব তোমাদের। তো এখানে ডিটেলসে আর যাব না, শুধুমাত্র অ্যালকোহলের মধ্যে ইথানল আয়োডোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে বা আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় কেবলমাত্র ইথানল, আর কোনো অ্যালকোহল হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না। হ্যালোফর্ম বিক্রিয়াটি অ্যালডিহাইড এবং কিটোনের পরীক্ষায় সুন্দরভাবে সাড়া দেয় বা
শনাক্ত করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। আর মিথানলের স্ট্রাকচার কি? CH3OH। এখানে ডাবল বন্ড ফর্ম করে, অর্থাৎ এখানে কিটো মিথাইল গ্রুপ তৈরি হয়। এই যে এই যে ডাবল বন্ড মানে কার্বনিল কিটো গ্রুপ, আর এটা মিথাইল গ্রুপ। যেখানে কিটো মিথাইল গ্রুপ উপস্থিত থাকবে সেখানে আমরা আয়োডোফর্মের বিক্রিয়া ঘটিয়ে সেখানে একটি হলুদ বর্ণের আয়োডোফর্মের দ্রবণ পেয়ে হলুদ বর্ণের আয়োডোফর্ম যৌগ পেয়ে থাকব। যদি আয়োডিন ব্যবহার করা হয় আয়োডোফর্ম বিক্রিয়া বলা হবে, যদি কোনো হ্যালোজেন ব্যবহার করা হয় তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া বলা হবে। তো প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট হবে CHI3 প্লাস এই যে CH, এই যে মিথাইল গ্রুপ, এখান থেকে এই CHI3 এসছে, আর এই যে অংশ এটা কিসে কনভার্ট হয়ে যাবে? অ্যাসিড। হ্যালোফর্ম বিক্রিয়ার কি কি রিয়েজেন্ট ব্যবহার করা হয়? I2NaOH। ঠিক আছে, I2NaOH ব্যবহার করলে এটার নাম কি? আয়োডোফর্ম। আয়োডোফর্ম। বর্ণ কি? হলুদ। কঠিন পদার্থ, অবশ্যই হলুদ অধক্ষেপ উৎপন্ন হয়। এর দ্বারা আমরা ইথানল শনাক্ত করতে পারি, কিন্তু মিথানল আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না, নো রিয়াকশন। তাহলে সহজে আমরা চিহ্নিত করতে পারবো। আর আয়োডোফর্ম বিক্রিয়া কার জন্য প্রযোজ্য হবে? অ্যালডিহাইড এবং কিটোনের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ব্যতিক্রম কেবলমাত্র ইথানল আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। ঠিক আছে, এবার আসি কিভাবে রূপান্তর করবে। তো কিভাবে? মিথানল থেকে এর নাম কি? ইউরোট্রপিন। ইউরোট্রপিন এর ব্যবহার কি? ইউরোট্রপিন এর ব্যবহার খুবই, এটি আমাদের ব্যবহার করা হয় যদি ইউরিনালি কোনো ট্র্যাক্ট বা মূত্রনালী সংক্রান্ত চিকিৎসার জন্য একে ব্যবহার করা হয়ে থাকে ইউরোট্রপিন। বা আর একটা নাম কি? হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন। হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন। হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন। হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন। ক্লিয়ার? এর গঠন কেমন? এর গঠন আমাদের মনে রাখতে হবে। এন, চারটে এন। দেখো, প্রত্যেকটা নাইট্রোজেন প্রত্যেকের সঙ্গে বন্ড ফর্ম করে থাকবে কিসের দ্বারা? CH2 এর দ্বারা। এই যে টার্মিনাল পজিশনগুলো, এটাকে একটু ভালো করে এইভাবে এঁকে দিই। যে টার্মিনাল পজিশনগুলো, এই যে টার্মিনাল যে পজিশন, পেনটা গেল কোথায়? ঠিক আছে, তাহলে এই যে টার্মিনাল পজিশনে কে আছে? CH2। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা CH2 চারটে নাইট্রোজেনের সঙ্গে যুক্ত আছে। এর নাম হচ্ছে হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন। ক্লিয়ার? আচ্ছা, কিভাবে এটা প্রস্তুত করা যায়? এটা প্রস্তুত করা যায় ফর্মালডিহাইডের সঙ্গে HCHO, ফর্মালডিহাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় ইউরোট্রপিন উৎপন্ন হয়ে থাকে। এই ফর্মালডিহাইড কি করে উৎপন্ন করা যেতে পারে? এটা মিথানল থেকে কিভাবে উৎপন্ন করা যায়? যদি কপার নলের মধ্যে দিয়ে চালনা করা হয় মিথানল বাষ্প এবং টেম্পারেচার 300 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়, তাহলে ফর্মালডিহাইড উৎপন্ন হয় এবং তার সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় ইউরোট্রপিন বা হেক্সামিথিলিন টেট্রাঅ্যামিন উৎপন্ন হয়ে থাকে। ক্লিয়ার? এইবার আসি অ্যাসিড অ্যামাইড থেকে কিভাবে মিথানল প্রস্তুত করবে। দেখো, এই বিক্রিয়া তোমাদের পড়বে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া নামে। Br2KOH যদি ব্যবহার করে থাকি তাহলে এই যে CO গ্রুপ বেরিয়ে যাবে, তার পরিবর্তে কি তৈরি হবে? প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। এর নাম কি বিক্রিয়া বললাম? হফম্যান ডিগ্রেডেশন বা অবনমন বিক্রিয়া।
অবনমন বিক্রিয়া, হফম্যান ব্রোমাইড বিক্রিয়াও বলতে পারি আমরা, বা হফম্যান অবনমন বিক্রিয়াও বলতে পারি। এবং এর সঙ্গে আমরা যদি নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া ঘটাই HNO2 মানে NaNO2 সোডিয়াম নাইট্রাইট প্লাস ডাইলিউট HCl, কি হবে HNO2 অ্যামোনিয়া থেকে অ্যামিন থেকে মিথানল প্রস্তুত করে। অবশ্যই এই অ্যামিন মনে রাখতে হবে, অবশ্যই প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন হতে হবে, অ্যালিফ্যাটিক অ্যামিন হতে হবে, প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন হতে হবে। যদি আমরা অ্যানিলিন মানে অ্যানিলিন, দেখো অ্যানিলিনের সঙ্গে যদি আমরা HNO2 মানে NaNO2HCl এর বিক্রিয়া ঘটাই তাহলে কিন্তু বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। অবশ্যই এখানে কন্ডিশন খুব ইম্পর্টেন্ট, 0 to 5 ডিগ্রি সেলসিয়াস আমাদের কন্ডিশন রাখতে হবে টেম্পারেচার। ক্লিয়ার? তাহলে কেবলমাত্র প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিনের ক্ষেত্রে আমরা কি দেখব, HNO2 এর সঙ্গে বিক্রিয়া করে মিথানল উৎপন্ন হয়। কিন্তু যদি আমরা অ্যানিলিন ব্যবহার করে থাকি তাহলে সেক্ষেত্রে কি তৈরি হবে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এই আসি নেক্সট কোয়েশ্চেন। তো এই ছিল আমাদের অনেকগুলি কোয়েশ্চেন। তো কোয়েশ্চেন কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট সেকশানে জানাবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আরও আমাদের মোটিভেট করবে, বা যদি চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন তোমরা প্রেস করো তাহলে অবশ্যই আমরা যে ভিডিওগুলো আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। যদি কেউ তোমরা এই ক্লাসের PDF পেতে চাও অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল কেমিস্ট্রি মেট বাই অমিতোষ দাস জয়েন হয়ে যেতে পারো, অথবা আমরা গুগল ড্রাইভে এই ভিডিও ক্লাসের PDF লিঙ্ক দিয়ে থাকি।